আমন্ত্রণ বাংলা টিভি ইউরোপ নিউজে, সঙ্গে আছি আমি দেলোয়ার হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। সাউথপোর্টের হত্যার ঘটনায় লন্ডন সহ বিভিন্ন শহরে ভাঙচুর, ইমিগ্র্যান্টদের বিরোধিতা করছে বর্ণবাদীরা। ইংল্যান্ডের নাচের স্কুলে শিশু হত্যায় অভিযুক্ত যুবককে আদালতের সোপর্দ, শুনানি শেষে পাঠানো হলো ইউথ ডিটেনশন সেন্টারে। এবং সরকার ও শিক্ষার্থীদের মাঝে বিভেদ তৈরি করে ফায়দা লোটার চেষ্টা করছে একটি মহল, অভিযোগ কাদেরের। জামাত শিবির নিষিদ্ধে বিএনপি অসন্তুষ্ট। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সাউথপোর্টের ঘটনাকে পুঁজি করে লন্ডন সহ বিভিন্ন শহরে ব্যাপক ভাঙচুর করেছে ইমিগ্র্যান্ট বিরোধী বর্ণবাদীরা। লন্ডন, হার্ট, লিপুল এবং ম্যানচেস্টার থেকে পুলিশ প্রায় 100 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। বলেছেন, বর্ণবাদীদের আন্দোলন বন্ধ করতে জরুরি ব্যবস্থা গ্রহণ করতে হবে। সর্দার রাজীবের ডেস্ক রিপোর্ট। হার্টপুলে ইমিগ্রেন্ট বিরোধী বর্ণবাদীরা এভাবেই রাস্তায় গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ইমিগ্রেন্ট বিরোধী এই চক্র ব্রিটেনের কয়েকটি শহরে বিক্ষোভ ভাঙচুর করেছে। হার্টপুলের একটি মুসলিম পরিবারকে ঘরের মধ্যে আটকে রাখা হয়, পরে পুলিশ পরিবারটিকে উদ্ধার করে। বর্ণবাদীরা রাস্তায় পেয়ে এক অ্যাসাইলাম আবেদনকারীকে মারধর করে। স্থানীয় এক বুসার বলেছেন, তার দোকানে লুটপাট হয়েছে, নিয়ে গেছে মাংস কাটার ছুরি। পুলিশ স্থানীয় কমিউনিটি সেন্টারে স্থানীয়দের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছে। প্রত্যক্ষদর্শীরা জানালেন পরিস্থিতির কথা। এক ব্যক্তি বললেন, বর্ণবাদী আক্রমণের ভয়ে তারা মসজিদ বন্ধ রাখতে বাধ্য হয়েছিল। My wife wouldn't even let me come out today to go to mosque. We have to close our mosque last night. পুলিশ লন্ডন থেকে প্রায় 100 বর্ণবাদী সদস্যকে গ্রেফতার করে। এই দৃশ্য ছিল ম্যানচেস্টারে। এ ঘটনার লাগাম টেনে ধরতে পুলিশের হাতে আরো বেশি ক্ষমতা দেওয়ার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী। These thugs are mobile. They move from community to community. And we must have a policing response that can do the same. Shared intelligence, wider deployment of facial recognition technology, and preventative action, criminal behavior orders to restrict their movements. বর্ণবাদীরা বলছেন, ইমিগ্রেন্টরা ব্রিটেনের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। সরকার বলছে, হিসেব অনুযায়ী ইমিগ্রেন্টদের দ্বারা ব্রিটেনে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির নজির নেই। গত 1 বছরে যে পরিমাণে ইমিগ্রেন্ট প্রবেশ করেছে, তাতে কি ধরনের অস্থিরতা তৈরি হয়েছে এমন কোনো প্রমাণও নেই তাদের কাছে। নিউজ ডেস্ক, বাংলা টিভি। ইংল্যান্ডের সাউথপোর্টের নাচের স্কুলে ছুরিকাঘাতে শিশু হত্যায় অভিযুক্ত যুবককে আদালতে তোলা হয়েছে। এ সময় আদালত এলাকায় নিরাপত্তা বৃদ্ধি করা হয়। পরে মাত্র 5 মিনিটের শুনানি শেষে অভিযুক্ত যুবককে পাঠানো হয় ইউথ ডিটেনশন সেন্টারে। অর্ণব নাসিরের ডেস্ক রিপোর্ট। সাউথপোর্টের নাচের স্কুলে ঘটা চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের 3 দিন পর অভিযুক্ত এক্সল রুডু কাবানাকে সাদা ভ্যানে করে আনা হয় আদালতে। এ সময় তাকে পাহারা দিয়ে লিভারপুল আদালতে আনে পুলিশের কয়েকটি ভ্যান ও নিরাপত্তা গাড়ি। তখন আশপাশের বেশ কিছু রাস্তাও বন্ধ রাখা হয়। ইউথ কোর্টে শুনানি হয় মাত্র 5 মিনিট। আদালতে রুডু কাবানার পরনে ছিল পুলিশের দেয়া ট্রাকস্যুট এবং গেঞ্জি। আদালতে পুরো সময় সে নিজের মুখ ঢেকে রাখেন। তার বিরুদ্ধে 3 হত্যা চেষ্টা এবং ছুরি ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। 1 ঘণ্টা পর ক্রাউন কোর্টের শুনানিতে বিচারক তার পুরো নাম প্রকাশ করেন। গত সোমবার নাচের স্কুলে ছুরিকাঘাতে নিহত হয় 6 বছর বয়সী বিবি কিং, 7 বছর বয়সী এলসি ডকস্ট্যান্ড এবং 9 বছর বয়সী আলিস্টা সিলভা আগিয়া। এ ঘটনায় নাচের শিক্ষক লিয়ান লুকাস এবং জন হেইস সহ আরও এক তরুণী আহত হন। Whilst these charges are a significant milestone within this investigation, this remains very much a live investigation. And we continue to work with our partners from Lancashire Police and Counter-Terrorism Policing Northwest. রুডু কাবানার জন্ম কার্ডিফে এবং বেড়ে ওঠে সাউথপোর্টে। পড়াশোনা করত স্থানীয় স্কুলে। তার শারীরিক প্রতিবন্ধকতাও রয়েছে। রুডু এই এলাকায় বসবাস করছিল গত 7 বছর ধরে। তার বাবা মা ব্রিটেনে এসেছেন রুয়ান্ডা থেকে।
তাকে আদালত থেকে নিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়ানো মানুষ চিৎকার করে হত্যার প্রতিবাদ জানায়। তাকে রাখা হয়েছে ইউথ ডিটেনশন সেন্টারে। মামলার পরবর্তী শুনানি হবে আগামী 25 অক্টোবর। অর্ণব নাসির, নিউজ ডেস্ক, বাংলা টিভি। গত 4 বছরের মধ্যে এই প্রথম ব্রিটেনে কমল ব্যাংক ঋণের সুদের হার। সুদের হার 5.25 থেকে নেমে দাঁড়িয়েছে 5%। একে ব্রিটেনের জন্য বড় খবর উল্লেখ করে ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর বলেছেন, তবে আগামী কয়েক মাসে আর কোনো সুদের হার কমানোর সম্ভাবনা নেই। সুদের হার কমায় স্বাভাবিক হতে শুরু করেছে বাণিজ্যের বাজার, গতি ফিরতে শুরু করেছে হাউজিং বাণিজ্যেও। We're on a path where we will remove this persistent element of inflation, as we expect we will, by the way. We're not expecting anything else at the moment. And that over time, therefore, policy will become less restrictive, so rates will come down. But I'm not going to predict when, and I'm not going to predict how much, because that really does depend on events and how it unfolds. Is it mission accomplished in terms of the kind of inflationary dragon being slayed? It's an encouraging step forward. It is, you're right, it is an important moment in time. I think it's a welcome moment in time as well, but it's not mission accomplished yet. এবার বাংলাদেশ প্রসঙ্গ। কোটার দাবি পূরণ হলেও সরকার ও শিক্ষার্থীদের মাঝে বিভেদ সৃষ্টি করে একটি মহল ফায়দা লোটার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে শিক্ষার্থীরা কারো ঢাল হিসেবে ব্যবহার হবে না। শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় জামাত শিবির নিষিদ্ধে দেশের জনগণ সাধুবাদ জানালেও স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি অসন্তুষ্ট বলেও জানান তিনি। হাসান মাসুদকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন বুলবুল আহমেদ। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক রাজনীতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জামাত শিবিরের রাজনীতি, তিনি বলেন, শিক্ষার্থীদের মূল দাবি পূরণ হয়েছে, তারা কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয়। আদালতের রায়ের পর দ্রুত প্রজ্ঞাপন জারি করা হয়েছে, তারপরও একটি মহল সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীদের উস্কে দিচ্ছে। এছাড়া শিক্ষার্থীদের পুঁজি করে তারা সারা দেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এই ঘটনা তদন্তে জাতিসংঘ এবং অন্যান্য দেশের কাছে সরকারের পক্ষ থেকে সহযোগিতাও চাওয়া হয়েছে। ইতিমধ্যে শিক্ষার্থীদের অযথা হয়রানি এবং আটক না করতে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে। কাদের বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি জামাত শিবিরকে নিষিদ্ধ করায় দেশবাসী সন্তুষ্ট হলেও বিএনপির বক্তব্যে প্রমাণিত হয় তারা সবসময় স্বাধীনতা বিরোধী অপশক্তি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতি দেখলেই বোঝা যায় জামাতের সাথে তাদের সম্পর্কের বন্ধন কত নিবিড়। সেই সম্পর্কের দায় থেকে জামাত নিষিদ্ধের সিদ্ধান্তকে তিনি অগণতান্ত্রিক, অসাংবিধানিক বলেছেন। এ সময় সকল অপশক্তি মোকাবেলা করে আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াবে বলেও জানান ওবায়দুল কাদের। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা। কোটা আন্দোলনে শিক্ষার্থী নিহতের ঘটনায় প্রতিবাদ জানিয়ে সাংস্কৃতিক সমাবেশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী ও নাগরিক সমাজ। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করে সংগঠনটি। সমাবেশে এ সময় বক্তারা কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে দেশে ছাত্র, শিশুসহ সাধারণ নাগরিকদের হত্যার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবি জানান। সাংস্কৃতিক সমাবেশে শিল্পীরা গান ও কবিতা পরিবেশন করে প্রতিবাদ জানান। এ সময় উদীচী শিল্পী গোষ্ঠী ঢাকা মহানগরের সভাপতি ইকবাল আহমেদ, সাধারণ সম্পাদক আসিফ নূর সহ অনেকে উপস্থিত ছিলেন। আন্দোলনকে কেন্দ্র করে আমরা হারিয়েছি অনেক শিশুকে, যারা মা বাবার কোলের কাছে ছিল, দু একজন পড়ার টেবিলে ছিল, তাদেরকে নিহত করা হয়েছে। তার বিরোধিতা করি, প্রতিবাদ করি, কেবল এটুকু বলি, যা কিছু ঘটেছে এর দায় কেউ এড়াতে পারে না। শিক্ষকদের আন্দোলন, ছাত্রদের আন্দোলন, সাধারণ জনসাধারণ আজকে
রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার জুমার নামাজের পর এই মিছিল শুরু হয়। মিছিলটি হাইকোর্ট হয়ে শাহবাগের দিক দিয়ে সায়েন্স ল্যাবে অগ্রসর হয়। এ সময় তারা কোটা আন্দোলনে নিহতদের হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। দেশব্যাপী চলমান আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় গণমিছিল অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিলকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদেরও কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঈদ পরবর্তী মাস এবং কোটা আন্দোলনের সহিংসতা ঘিরে ইন্টারনেট বন্ধ থাকায় রেমিটেন্স কম এসেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। বাংলা টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। বিভিন্ন দেশে কোটা আন্দোলনে বিক্ষোভ হওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশের ভাবমূর্তি নষ্ট করতে একটা বিশেষ শ্রেণী এসব ঘটনা ঘটিয়েছে। মাহমুদ রুবেলের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন তারিকুল ইসলাম খোকন। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে অস্থিরতা, 5 দিনের ইন্টারনেট ব্ল্যাকআউট এবং 3 দিন ব্যাংক বন্ধ থাকার কারণে রেমিটেন্স প্রবাহ কমেছে অনেকটা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, চলতি মাসের 21 থেকে 27 জুলাই পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে মাত্র $138 মিলিয়ন। বাংলা টিভির একান্ত সাক্ষাৎকারে এ নিয়ে কথা হয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর। তিনি বলেন, ঈদ পরবর্তী মাস এবং কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে অস্থিরতায় আগের তুলনায় রেমিটেন্স কম এসেছে। জুন মাসে গেছে ঈদ, এরপরে জুলাই কিছুটা ব্যাংক বন্ধ, এই যে অনলাইনের কিছুটা ব্যাঘাত ঘটেছে, রেমিটেন্স ঠিক হয়ে যাবে। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের সমর্থন জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় 57 বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয় দেশটির আদালত। এসব প্রবাসীদের ভবিষ্যৎ কি হবে এমন প্রশ্নে মন্ত্রী জানান, সেদেশের আইন অনুযায়ী তাদের বিচার হয়েছে, এটি তাদের রাষ্ট্রীয় বিষয়। এটা তো সরকারের ব্যাপার নয়, এটা লোকে যে দেশে আছে সেই দেশের আইন মতো বিচার হয়েছে, সেই দেশের আইন মোতাবেক চলবে। বাংলাদেশের ভাবমূর্তি তারা নষ্ট করতেছে। এই যে যা কারা করলো, কার ইন্ধনে করলো, সেই জিনিসটা আমাদেরকে সবাইকে চিন্তা করতে হবে। প্রবাসীরা আর এই ধরনের ঘটনার সম্মুখীন না হন, সে লক্ষ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সচেতনতা বাড়াতে কাজ করছে বলেও জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। দূতাবাস কাজ করতেছে, মানুষের সাথে আলাপ আলোচনা করতেছে, মিটিং করতেছে, সেগুলা দেখতেছে, দূতাবাস দেখতেছে, আমরাও এখান থেকে বোঝানোর চেষ্টা করতেছি। বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির তথ্য বলছে, এখন পর্যন্ত বিশ্বের 168টি দেশে কর্মসংস্থান হয়েছে বাংলাদেশের কর্মীদের। এর মধ্যে দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাত। মাহমুদ রুবেল, বাংলা টিভি, ঢাকা। বাংলা টিভি ইউরোপ নিউজে এ পর্যায়ে নিচ্ছি ছোট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। বাংলাদেশের কোটা আন্দোলনের সহিংসতা বন্ধে প্রতিকার চেয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতরে স্মারকলিপি পেশ। 10 নং ডাউনিং স্ট্রিটে প্রবাসীদের সমাবেশ। বিরতির পর আরও একবার স্বাগত বাংলা টিভি ইউরোপ নিউজে। বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে পুঁজি করে জামাত বিএনপি ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাজ্য বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম। এর প্রতিকার চেয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর নিকট পাঠানো স্মারকলিপিতে এ অভিযোগ করে সংগঠনটি। 6 সদস্যের প্রতিনিধি দল বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিসে গেলে 10 নং ডাউনিং স্ট্রিটের এক কর্মকর্তা প্রধানমন্ত্রীর পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন। স্মারকলিপি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আব্দুল কাদির চৌধুরী মুরাদ, সহসভাপতি বাতিরুল হক সর্দার, সাধারণ সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বিলাল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বাসির ও সদস্য আতিয়ার রসুল কিটন। এতে উল্লেখ করা হয়, সাধারণ শিক্ষার্থীদের সাথে সরকারের মত পার্থক্য না থাকলেও স্বাধীনতা বিরোধিতা শিক্ষার্থীদের মিছিলে প্রবেশ করে জেল ভেঙে কয়েক হাজার অপরাধীকে পালিয়ে যাবার সুযোগ করে দেয়। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও মেট্রো রেল সহ বেশ কয়েকটি সরকারি স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করে ফেলে। এতে নষ্ট হয় সরকারের হাজার হাজার কোটি টাকার সম্পদ।
কোটা আন্দোলনকে কেন্দ্র করে স্বাধীনতা বিরোধী এবং মৌলবাদীরা বাংলাদেশে যে হত্যাযোগ্য এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ড করেছে এবং সন্ত্রাস করেছে, এই বিষয়ের উদ্বেগ জানিয়ে আমরা 10 ডাউনিং স্ট্রিটে মাননীয় ব্রিটিশ প্রধানমন্ত্রীর নিকট আমরা স্মারকলিপি প্রদান করি। আমরা বিশ্বাস করি যে বহির্বিশ্বে এবং বিশেষ করে ব্রিটিশ বাংলাদেশ এবং বিশেষ করে ব্রিটিশ এখানকার যে ব্রিটেন গভর্নমেন্ট সরকার আমাদের এই স্মারকলিপি দেখবেন এবং বাংলাদেশের যে নৈরাজ্য এবং যে ধ্বংসাত্মক হত্যাযজ্ঞ চলছে সে ব্যাপারে তারা উদ্যোগ নেবেন। এই বাংলাদেশে এই যে সাম্প্রদায়িক রাজনীতি যারা করেন বা করতে চাচ্ছেন, এই কোটা আন্দোলনের নামে যে হিংসাত্মক এবং ধ্বংসাত্মক কাজ করেছেন, এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাতে আমরা আজকে এখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী 10 ডাউনিং স্ট্রিটে আমরা বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে লেবানন, ইরাক ও ইয়েমেনের আঞ্চলিক মিত্রদের সঙ্গে বৈঠকে বসছে ইরান। বুধবার সকালে ইরানের রাজধানী তেহরানে হত্যার শিকার হন ইসমাইল হানিয়া। এর আগের দিন লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর ঊর্ধ্বতন এক কমান্ডার নিহত হন। এ দুটি হত্যাকাণ্ডের পর ইসরায়েল, ইরান ও তাদের ছায়া গোষ্ঠীগুলোর মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে সূত্র বলছে, ইরানের ফিলিস্তিনি মিত্র হামাস ও ইসলামিক জিহাদ, ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী, লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী এবং ইরাকি প্রতিরোধ বাহিনীর প্রতিনিধিরা তেহরানে বৈঠকে অংশ নেবেন। স্নায়ু যুদ্ধের পর থেকে সবচেয়ে বড় বন্দি বিনিময় হচ্ছে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে। এর ফলে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্শকোভিচ সহ মুক্তি পাচ্ছে দুপক্ষেরই আরও বেশ কিছু বন্দী। তুরস্কের মধ্যস্থায় এই বন্দি বিনিময় চুক্তি হয়েছে। এর আওতায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের জেলে আটক তাদের 10 বন্দির বিনিময়ে মার্কিন ও জার্মান সহ 16 বন্দীকে মুক্তি দিচ্ছে রাশিয়া। অর্থাৎ মুক্তি মিলছে মোট 26 জন বন্দীর। বন্দি বিনিময় প্রক্রিয়ার সমন্বয় করছে তুরস্ক। বন্দীদের মুক্তি দিয়ে আঙ্কারার মাধ্যমে পাঠানো হচ্ছে নিজ নিজ দেশে। তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন 10 রুশ বন্দীর মধ্যে রয়েছে 2 শিশুও। তাদেরকে রাশিয়ায় পাঠানো হচ্ছে। এসব বন্দী যুক্তরাষ্ট্র, নরওয়ে, স্লোভেনিয়া, পোল্যান্ড ও জার্মানির জেলে ছিল। রাশিয়ার গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পর্কের সন্দেহে আটক থাকা কয়েকজনও আছে এদের মধ্যে। শেষ করব বাংলা টিভি ইউরোপ নিউজ। তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। সাউথপোর্টের হত্যার ঘটনায় লন্ডন সহ বিভিন্ন শহরে ভাঙচুর, ইমিগ্র্যান্টদের বিরোধিতা করছে বর্ণবাদীরা। ইংল্যান্ডের নাচের স্কুলে শিশু হত্যায় অভিযুক্ত যুবককে আদালতে সোপর্দ। শুনানি শেষে পাঠানো হলো ইউথ ডিটেনশন সেন্টারে। সরকার ও শিক্ষার্থীদের মাঝে বিভেদ তৈরি করে ফায়দা লোটার চেষ্টা করছে একটি মহল, অভিযোগ কাদেরের। জামাত শিবির নিষিদ্ধে বিএনপি অসন্তুষ্ট। এবং বাংলাদেশের কোটা আন্দোলনের সহিংসতা বন্ধে প্রতিকার চেয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি পেশ। 10 নং ডাউনিং স্ট্রিটে প্রবাসীদের সমাবেশ। এই ছিল বাংলা টিভি ইউরোপ নিউজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।